সকলকে নমস্কার জানাই আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। আজকে আমি আপনাদেরকে 8 স্টেপ শেখাতে চলেছি। আর এই 8টা স্টেপ যদি আমরা শিখতে পারি বা জানতে পারি, তাহলে আমরা AWPL-এ খুব সুন্দরভাবে অল্প সময়ে অল্প টাইমে আমরা নিজেদের সাকসেসটা পেয়ে যাব। তো বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের আসল বিষয়ে। প্রথমেই হচ্ছে আমরা গোল সেট করব। গোল সেট। তো যখন আমরা গোল সেট করব, গোল সেট কেন করব, গোল সেট কেন করা উচিত, আমাদেরকে আগে বুঝতে হবে বা জানতে হবে। তো আমাদের গোল সেট এই জন্য করা উচিত, কারণ একটা নির্দিষ্ট সময় যদি আমরা না ধরে রাখি বা বেঁধে রাখি, তাহলে সেই জিনিসটা কিন্তু কখনোই পাওয়া যায় না বা পূরণ হয় না। তো আমাদের যে জীবন, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন আছে, আলাদা আলাদা শখ আছে। তো সেই স্বপ্ন বা ড্রিম আমরা অনেকেই কী হয়, সকলের আছে ঠিকই, কিন্তু কখন পূরণ হবে, কবে পূরণ হবে, এটা আমরা কেউ জানি না বা কিভাবে পূরণ হবে। তো আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা যখনই কোনো ডেট বসাবো, মানে আমরা একটা নির্ধারিত সময়ে যে আমি এই দিন নেব, সেই দিনের যদি ডেটটা বসাতে পারি, সেটা গোলে পরিণত হবে। এবং নেব তো নেবই, ইয়েস তো ইয়েস, এটাকেই বলে গোল। তো আমরা প্রথমত হচ্ছে আগে গোল সেট করব। এই গোল সেটটাকে পূরণ করার জন্য আমাদেরকে কি করতে হবে, সম পরিমাণে কাজ করতে হবে। গোল সেট করা মানে হচ্ছে সেই ব্যালেন্স অনুযায়ী আপনার কাজ চলবে। এই নয় যে গোল সেট করে আপনি শুয়ে পড়লেন বা বাড়িতে বসে আছেন, হবে না। আপনি গোল সেট করলেন এবং যত দিনের মধ্যে আপনি একটা গোল সেট করলেন, সেই গোল সেট অনুযায়ী আপনাকে কাজের প্ল্যানিংটাও তৈরি করে নিতে হবে। যদি 6 মাস পরে হয়, যদি 10 মাস পরে হয়, যদি 1 বছর পরে হয়, যদি 3 বছর পরে হয়, তাহলে আপনাকে সেই প্ল্যানিং অনুযায়ী আপনাকে কাজ করতে হবেই হবে। তবেই কিন্তু আপনার গোল সেট বা ড্রিমটা পূরণ হবে বা আপনার স্বপ্নটা পূরণ হবে। তো আমাদেরকে কি আমাদের গোল সেট করা উচিত। গোল সেট না করলে আপনার ছোটোখাটো শখগুলো, বড় যে স্বপ্নগুলো, এইগুলো কখনো সম্পূর্ণ হয় না বা পূরণ হয় না। তো এবার বিষয় হচ্ছে যে গোল সেট তো আমরা করলাম, গোল সেট কয় ধরনের আছে এবং কি কি। গোল সেট হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে শর্ট টাইম, একটা হচ্ছে মিডিল টাইম, আর একটা হচ্ছে লং টাইম। তো এই যে শর্ট টাইম, মিডিল টাইম, লং টাইম, এটা আবার কীরকম? এই যে 3টে ভাগ, যদি আমি শর্ট টাইমের জন্য কিছু অ্যাচিভ করতে চাই, যেমন আমি 1 থেকে 6 মাসের মধ্যে যদি কিছু অ্যাচিভ করতে চাই বা অ্যাচিভমেন্ট করতে চাই, তাহলে আমাকে শর্ট টাইমের মধ্যে একটা ডেট বসিয়ে নিতে হবে যে আজ থেকে 6 মাসের মধ্যে আমি একটা ডেট লিখব বা 3 মাসের মধ্যে একটা ডেট লিখব। সেই ডেটে, সেই দিনের মধ্যে যে জিনিসটা নিতে চাইছি, তার কি কালার, তার কত দাম, কোথায় নেব, সেগুলো সব আমাকে লিখতে হবে। এটা হচ্ছে শর্ট টাইম একটা গোল সেট। আর হচ্ছে মিডিল টার্ম একটা গোল সেট। সেটা হচ্ছে যে আমি 1 থেকে 9 মাস বা 1 বছরের মধ্যে যদি নিতে চাই, তাহলে আমাকে ঠিক সেরকমই, যদি আমি একটা বাইক নিতে চাই, তাহলে আমাকে নির্ধারিত করতে হবে আমি কি বাইক নেব, তার কি কালার এবং কোথার থেকে নেব, তার কত দাম হতে পারে এবং কোন ডেটে নেব, সেই সমস্ত কিছু কিন্তু আমাকে লিখতে হবে ডেট দিয়ে। এটা হচ্ছে মিডিল টাইম।
এবার হচ্ছে লং টাইম কি? লং টাইম মানে হচ্ছে 1 থেকে 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে। দেখা গেল আমি একটা 4 হুইলার কিনবো, সে 4 হুইলারটা কোন কোম্পানির, কোন কালার হতে পারে, বা কত দামের হতে পারে, আমাকে সেই সমস্ত কিছু ডেট দিয়ে কিন্তু লিখতে হবে। লেখার পরে কিন্তু আমাকে প্ল্যানিং করে নিতে হবে যে এই প্ল্যানিংয়ে আমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে লং টাইম। এবার দেখুন শর্ট টাইম, মিডিল টাইম, লং টাইম। এই যে শর্ট টাইম, মিডিল টাইম, লং টাইম, এটা কিন্তু তিনটে মানুষের কিন্তু হয়, মানে তিনটে চিন্তাধারায় হয়। তিনটে চিন্তাধারা কি কি? যেমন অ্যাডজাস্টমেন্ট বা অ্যাটাচমেন্ট। অ্যাডজাস্টমেন্ট বা অ্যাটাচমেন্টে যারা আছে তাদের চিন্তাধারা ঠিক সেরকমই হয়। যখন সে কিছু অ্যাচিভমেন্ট করতে চায় বা অ্যাচিভমেন্ট করে, তাদের কি হয়, তাদেরকে ধার ঋণ করে সেই জায়গাটা পূরণ করতে হয় বা লোনের টাকা নিয়ে পূরণ করতে হয়, তাই না? তো এরা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে। কিন্তু কি হয়, এদের নেই করতে করতে চলে যায় দিন, ধার ঋণ করতে করতেই দিন চলে যায়। কিন্তু সেই যদিও একটা জিনিস পূরণ করে বা অ্যাচিভমেন্ট করে, সেটা ধার ঋণ করে বা সুদের টাকা নিয়ে কোনো জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে তারপরে সেই জায়গাটা পূরণ করে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা অ্যাটাচমেন্ট। আর হচ্ছে স্যাটিসফাইড লাইফে কারা আছে? যেমন ধরুন যারা চাকরি করে বা জব করে, এনারা স্যাটিসফাইড হয় ঠিকই, মানে শখের যে জায়গাটা পূরণ হয়, কিন্তু দেখবেন তাদেরকে 30টা দিন অপেক্ষা করে থাকতে হয়। যারা চাকরি বা জব করে তাদের কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই জায়গাটা পায় না, সেই জিনিসটা কিন্তু পূরণ হয় না। তাদেরকে কি করতে হয়, দেখা গেল 1 থেকে 15 দিনের পরে তাদের সব টাকা পয়সা খরচা হয়ে যায়। তাদের ছেলের স্কুলে ফিস দিতে হয়, কারেন্টের বিল দিতে হয়, মোবাইলে টাকা ভরতে হয়। তাদের ছেলে মেয়েকে কিন্তু একটা নর্মাল ড্রেস পরাতে পারবে না, সেই সব ড্রেস পরিয়ে তাদেরকে মেনটেন করতে হয়। এবং তাদের বাড়ির মানুষদের, ফ্যামিলিদের তাদের শপিং করাতে হয়। এইসব করতে নিতে তাদের কিন্তু 1 থেকে 15 দিনের মধ্যে কিন্তু টাকা খরচা হয়ে যায়, তাদের হাতে কিন্তু কোনো টাকা পয়সা থাকে না। তাদেরকে যদিও আবার পুনরায় কোনো জিনিস নিতে হয়, তার জন্য আবার 15 দিন ওয়েট করতে হয় যে মাসের 1 থেকে 5 তারিখ কবে আসবে, তার জন্য ওয়েট করতে হয়। হয়তো তাদের ধার ঋণ করতে হয় না, কিন্তু তাদেরকে ওয়েট করতে হয়। এটা হচ্ছে স্যাটিসফাইড। ইমোশনাল বা ভিশনারি। আর একটা হচ্ছে ইমোশনাল বা ভিশনারি। ইমোশনাল বা ভিশনারি যদি মাইন্ড হয়ে থাকে, সেই সব মানুষের যে অ্যাচিভমেন্ট, ইমোশনাল বা ভিশনারিতে কারা আছে? যেমন ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি, টাটা রিলায়েন্সের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছেন, যিনি মালিক, এই মানুষগুলো হচ্ছে ইমোশনাল বা ভিশনারি। এই সব মানুষের কাছে কি নাই বলুন, কি নেই বলুন, সব কিছুই আছে। তো এরা হচ্ছে কি, একটা ফোন ব্যবহার করছে, ফোন ব্যবহার করতে করতে আর একটা ফোন যদি মনে করে যে নেবো, সেটা নিতে পারে। এইসব মানুষের কাছে কিন্তু টাকার কোনো অভাব নেই, তাই না? তো এরা হচ্ছে ইমোশনাল বা ভিশনারি, মানে যে জায়গাটা পূরণ করেছে, যে অ্যাচিভমেন্ট করব মানে করবই। তো এমন থেকে উঠে গেছে, দেখুন তারাও কিন্তু অনেক ধনী ব্যক্তি ছিল না, যারই স্টোরি পড়বো না কেন তাদেরই কিন্তু আমরা দেখব কেউ স্টেশনে দিন কাটিয়েছে, কেউ হোটেলে রাত কাটিয়েছে, কেউ রাস্তায় শুয়েছিল, কেউ হয়তো একদিন খেতে পায়নি, কেউ হয়তো 2 দিন খেতে পায়নি। তো সেই জায়গা থেকে এই মানুষগুলো যে নিজেকে একটা বিরাট পরিমাণে সফল পাওয়ার জন্য যে মাইন্ডসেট করেছিল, যে ইমোশনাল ভিশনারি, আমি এমন একটা জায়গায় যাব যে সেখান থেকে আমার কোনো অভাব থাকবে না। তো আজকে সেই সব মানুষগুলো হচ্ছে ইমোশনাল বা ভিশনারি মাইন্ড। ওরা যা কিছু চাইবে না কেন
সব কিছুই কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্লাস তাদেরও একটা মাইন্ড সেট আছে, তাদেরও গোল সেট আছে, শর্ট টাইম, মিডল টাইম, লং টাইম। ওকে, ক্লিয়ার দোস্ত? এরপরে হচ্ছে লিস্ট বিল্ডিং। আজকে আমরা লিস্ট বিল্ডিং কেন করব, লিস্ট বিল্ডিং কেন করা উচিত? লিস্ট বিল্ডিং আমরা এই কারণেই করব, কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের AWPL-এ যদি আমরা কাজ করি, আমাদের দুটো বিষয় নিয়ে কাজ। কি কাজ? একটা হচ্ছে বিমারি আর একটা হচ্ছে বেরোজগারি। তো এই বিমারি আর বেরোজগারি এদেরকে কোথায় পাবো? এরাকে কোথায় পাওয়া যাবে? এই মানুষগুলো কোথায় আছে? দেখুন, আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা বাড়িতেই বিমারি রয়েছে এবং প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বেরোজগারিও রয়েছে। কারো কিন্তু টাকা অ্যাভেলেবেল নেই। বেশিরভাগই মানে ইন্ডিয়ার মধ্যে 95% লোক কিন্তু গরিব বা মধ্যবিত্ত। তো সেখান থেকে আমরা ভারতবর্ষে বেরোজগারি ছেলে মেয়ে কিন্তু প্রচুর পেয়ে যাব, যাদের টাকা পয়সা দরকার, তাই না? তো সেই দিক থেকে আমাদেরকে দেখতে হবে যে আমার ফ্যামিলিতে বিমারি আছে কিনা, এবং বিমারিও আজকে প্রত্যেকটা ফ্যামিলিতেই রয়েছে, প্রত্যেকটা বাড়িতেও আছে। তো সেখান থেকে আমাদেরকে প্রধান কাজ হচ্ছে যে যারা বিমারি রয়েছে সেই সব মানুষগুলোকে আমাদের সুন্দর একটা বার্তা দিয়ে, সুন্দর একটা ইনফরমেশন দিয়ে সেই সব মানুষগুলোকে ঠিক করা। এবং প্রধান কাজ হচ্ছে আগে আমার ফ্যামিলিকে ঠিক করা, যে আমি আমার ফ্যামিলিকে আমাদের AWPL এর সাপ্লিমেন্ট খাইয়ে আমি ঠিক করলাম, তাই না? আর লিস্ট বিল্ডিং আমি কেন করব? লিস্ট বিল্ডিং করলে আপনার ইনফরমেশনটা দিতে সুবিধা হবে, আর তাতে আপনার ড্রিমটা আরও তাড়াতাড়ি পূরণ হবে, ড্রিমটা আরও তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তো এখানে কি হচ্ছে, আপনাকে লিস্ট বিল্ডিং করতে হবে। এবং আপনি ভাবছেন যে লিস্ট বিল্ডিং আমি কি করে করব। আপনি যদি আজকে 300 লিস্ট বিল্ডিং করতে বলি আমি আপনাকে, তো আপনি 300 লিস্ট বিল্ডিং কিভাবে করবেন, কি করে করবেন? দেখুন, এটা কোনো কঠিন কাজ নয়, এটা কোনো কঠিন ব্যাপার নয়। আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয়ে কিন্তু থাকে, হয় যে কোনো অনুষ্ঠানে। এবার সেখানে দেখুন আপনি 300-400 মানুষকে ইনভাইটিং করেন, 300-400 মানুষকে আপনি খাওয়ান, ডাকেন, তাই না? তো এবার কি হচ্ছে যে লিস্ট বিল্ডিংটা করব কি করে? যেমন আমরা ইনভাইট কার্ড আমরা বানাই, যেমন আমরা ইনভাইটিং লিস্ট আমরা বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য বানাই, তো ঠিক সেরকমভাবে সেম প্রসেসে কাকা জেঠু মা বাবাদের নিয়ে, দিদি দাদা ভাইদের নিয়ে আমরা বসবো এবং তাদের কাছ থেকে তাদের পরিচিত কতজন আছে এবং আমার পরিচিত কতজন আছে, সেই তাদের নিয়ে আমি একটা লিস্ট বিল্ডিং করব। লিস্ট বিল্ডিংটা করার পরে আমি কি করব, 300-400 যাই হলো না কেন, আমি কি করব, তাদেরকে ইনভাইটিং করব। আমার কি লিস্ট বিল্ডিং কমপ্লিট হয়ে গেল 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ইনভাইটিং। এবার হচ্ছে যে আমি তো লিস্ট বিল্ডিং করলাম, লিস্ট বিল্ডিং করার পর আমাকে তো ইনভাইটিং করতে হবে। ইনভাইটিংটা আমি কিভাবে করব? ইনভাইটিং তো আমাকে জানা উচিত। ইনভাইটিং হচ্ছে 3 ধরনের হয়। ইনভাইটিং 3 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে A ক্যাটাগরি, একটা হচ্ছে B ক্যাটাগরি, একটা হচ্ছে C ক্যাটাগরি। এবার এই A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি এর মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে 3টে ক্যাটাগরির মানুষ। এই ক্যাটাগরি কারা? ধরে নিন আপনার থেকে যারা এডুকেটেডে বড়, আপনার থেকে যারা কোয়ালিফিকেশনে বড়, আপনার থেকে যারা বয়সে বড়, আপনার থেকে যারা শিক্ষার দিক থেকে বড়,
এরাই হচ্ছে এই ক্যাটাগরি মানুষ। যেমন আপনার কাকা, বাবা, জ্যাঠা বা আরও স্কুল টিচাররা, স্যাররা, যারা বিজনেস করে তারা, এবং যারা আপনার থেকে বয়সে বড়, এনারা হচ্ছে সবাই কিন্তু এই ক্যাটাগরির মানুষ। তো এই ক্যাটাগরির মানুষদের আমাদের ইনভাইটিং করতে গেলে সব থেকে দরকার পড়ে আমাদের রেসপেক্ট এবং বিনয় নিয়ে। এবং আমরা এডাব্লিউপিএলে আমরা যতজন ফাইটার্স আছি আমরা সকলেই জানি যে সিস্টেমে যা আছে সেটুকুই আমরা বলি, তার বিষয় নিয়ে তার বাইরে কিন্তু আমরা বলতে যাই না। তো আমরা প্রথমত এ ক্যাটাগরির মানুষদের যদি আমরা ইনভাইটিং করি তো সেখানে রেসপেক্ট এবং বিনয় রাখতে হবে এবং সঠিক ইনফরমেশন দিতে হবে। বোঝা গেল? তারপরে হচ্ছে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরি কারা? বি ক্যাটাগরি মানে হচ্ছে আমার বন্ধুবান্ধব, আমার সমবয়সী এবং স্কুল যারা স্কুলমেট, একসাথে যারা পড়াশোনা করেছি, এরা হচ্ছে বি ক্যাটাগরি মানুষ। বি ক্যাটাগরি মানুষদের ইনভাইটিং করতে বেশিক্ষণ লাগে না। যেমন আমার খুব কাছের মানুষ, এই চল রে আজকে একটা কাউন্সেলিং আছে, চল রে আজকে একটা ভেন্যু প্রোগ্রাম আছে, চল রে আজকে একটা ওখানে দরকার আছে, চল। তো তারা কিন্তু একটা কথাতেই চলে যায় বা চলে আসে। কিন্তু যদি একটু দূরের বন্ধু হয় তাকে কিন্তু সিস্টেমটা সম্পর্কে একটুখানি বলতে হয়, তাকে একটুখানি বোঝাতে হয়। তো তারপরে কি হচ্ছে, বি ক্যাটাগরি হয়ে গেল। এবার হচ্ছে সি ক্যাটাগরি। এই সি ক্যাটাগরি কারা বা সি ক্যাটাগরি মানুষদের আমি কিভাবে ইনভাইটিং করব? সি ক্যাটাগরি মানে হচ্ছে যারা আপনার থেকে বয়সে ছোট, আপনার থেকে যারা এডুকেশনে ছোট, আপনার থেকে যারা এজে ছোট, তো এরাই হচ্ছে সি ক্যাটাগরি মানুষ। বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট ক্যাটাগরি। তো এখানে কি তাদেরকে যখন আমরা ইনফরমেশন দেব বা ইনফরমেশন দেওয়ার পরে কি হয়, বেশিরভাগই আসে না। কারণ স্টুডেন্ট যারা আছে, যাদের 18 বছর হয়ে গেছে, স্টুডেন্ট ক্যাটাগরির মানুষদেরই যখন আমরা ইনভাইটিং করতে যাব না, তখন তারা আগে বলবে আমি এখন পড়াশোনা করছি, আমি একটা চাকরি, আমার গোল সেট আছে চাকরি, আমাকে চাকরি করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আসেই না, তো তাদেরকে ইনভাইটিং করতে গেলে প্রথমেই আমাদেরকে এডুকেশন নিয়েই বলতে হবে। কারণ দেখুন, একটা গ্রামের ছেলে মেয়েদের আপনারা সব সময় দেখবেন যে গ্রামের ছেলে মেয়েদেরই সব থেকে রেজাল্ট খুব ভালো হয়, শহরের ছেলে মেয়েদের কিন্তু সেরকম রেজাল্ট ভালো হয় না। কিন্তু দেখবেন একটা ইন্টারভিউতে একটা শহরের ছেলে পাস করে যায়, কিন্তু একটা গ্রামের ছেলে পাস করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে এটাই যে সে ঠিকমতো নিজের ড্রেস, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের স্কিল, নিজের হেয়ার স্টাইল, নিজের স্পিকিং পাওয়ার, এগুলো দিক থেকে সব দিক থেকে একটা গ্রামের ছেলে পিছিয়ে থাকে। কিন্তু একটা শহরের ছেলে কখনোই পিছিয়ে থাকে না। হয়তো এডুকেশনের দিক থেকে পিছিয়ে থাকতে পারে, কিন্তু এই দিক থেকে পুরোপুরি ডেভেলপমেন্ট এবং হাই ডেভেলপমেন্ট। তো সেই দিক থেকে আমরা পিছিয়ে পড়ি। তো যদি আজকে আমরা এডাব্লিউপিএলে তাদেরকে ট্রেনিংটা নিতে বলি কন্টিনিউ, এবং সে যা করছে না কেন পড়াশোনা করছে করুক, এবং তার পাশাপাশি যদি আমাদের এখানে একটা আইডি খুলে রাখে, সে যেমনই করছে না কেন কাজ, 10% আকারে, 20% আকারে, যেমনই করছে না কেন, তো দেখা যাচ্ছে যে আজকে যদি সে শুরু করে 3 বছর পর 10% করলেও তার কিন্তু বিরাট একটা রেজাল্ট দেখা দেবে, বিরাট একটা রেজাল্ট কিন্তু আগিয়ে থাকবে। তো সে যদি করতে পারে, তার পাশাপাশি 3 বছর পর আমরা অনেকেই প্রমাণ পেয়েছি যে ফার্স্ট ইয়ার হয়তো ভর্তি হলো, এডাব্লিউপিএলে কাজ শুরু করেছে, যখন কলেজ থেকে বার হচ্ছে তার একটা আলাদা পার্সোনালি এডাব্লিউপিএল থেকে তার কার অ্যাচিভমেন্ট আছে। কেন? হোয়াই? সে তো পড়াশোনার পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি কাজটা করেছিল। কেন? আজকে এডাব্লিউপিএলের রেজাল্ট আছে, এডাব্লিউপিএলের প্রোডাক্টের দম আছে, এডাব্লিউপিএলের কাজটা ভালো, কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই। তাই একটা স্টুডেন্ট হয়েও, তার পড়াশোনার পাশাপাশি হয়েও কিন্তু একটা কার কিন্তু অ্যাচিভমেন্ট করতে পেরেছে। তো আমরা যে কোনো স্টুডেন্টকে আমরা বোঝাতে পারি বা বলতে পারি, এবং আজকেকার দিনে যে চাকরির যে পরিস্থিতি, সেই জায়গাটা আমরা যদি তাদেরকে বোঝাতে পারি বা তাদেরকে যদি দেখাতে পারি,
তাদের কিন্তু জীবনটা নষ্ট হবে না। পড়াশোনা শেষ করেই কিন্তু AWPL একটা তাকে ভালো কেরিয়ার গিফট করবে, তাই না? তো এই দিক থেকে আমাদের স্টুডেন্ট ক্যাটাগরির মানুষদের আমাদেরকে কিন্তু সুন্দরভাবে বলা উচিত বা আমরা বলতে পারি। তারপরে হচ্ছে আমার ইনভাইটিং তো হয়ে গেল, এবার হচ্ছে প্ল্যান শো। 4 নম্বর হচ্ছে প্ল্যান শো, তাই তো দোস্ত? এবার হচ্ছে প্ল্যান শো। প্ল্যান শো আমরা কিভাবে করব? প্ল্যান শো কি? দেখুন, AWPL এ আমরা যতজন ফাইটার আছি সব কিছুর ওপরে নির্ভর শুধুমাত্র প্ল্যান শো। প্ল্যান শোটা ভালো লেগেছিল বলেই কিন্তু কাছে আমরা AWPL এ আছি। প্ল্যান শোটা আমাদের পছন্দ হয়েছিল বলে আমরা AWPL এ কাজ করছি। তো প্ল্যান শো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইরাল একটা জিনিস, আমাদেরকে প্ল্যান শোটা খুব সুন্দর করে করতে হবে এবং যে কোনো মানুষকে সুন্দরভাবে একদম পুরো নিখুঁতভাবে বুঝিয়ে বলতে হবে, দেখাতে হবে, তাই না দোস্ত? তো এই দিক থেকে আমাদেরকে প্ল্যান শোটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে, মানুষকে সুন্দরভাবে দেখাতে হবে। প্ল্যান শোয়ের ওপরে নির্ভর করছে AWPL এর তার কেরিয়ার। তো প্ল্যান শো যদি আমরা জানি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। প্ল্যান শো যদি আমি জানি, আমি আমার সিনিয়রকে ছাড়াও কিন্তু কোনো মানুষকে আমি প্ল্যান শো দেখাতে পারবো, তাই কি না? তো প্ল্যান শোটা আমাদের শিখতে হবে। প্ল্যান শো যদি আমরা জানি, আমরা নিজে দায়িত্ব নিতে পারবো এবং আমি আমার টিমকে আরও শেখাতে পারবো প্ল্যান শো। তো প্ল্যান শোটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে, অবশ্যই জানতে হবে। তারপরে হচ্ছে ফলো আপ। দেখুন, একটা মানুষ আসলো আপনার বাড়িতে, কিন্তু আপনি তাকে সেরকম লালন পালন করতে পারেননি। সেই মানুষটা চলে যাওয়ার পরে যদি আপনি আবার খোঁজ নেন যে কিরে তোকে খুব কষ্ট দিলাম না, কিরে তুই আসলি, সেরকমভাবে তোকে করতে পারলাম না, না, সেই মানুষটা কি বলবে? আমি তো ওর বাড়িতে ভালোই ছিলাম, কিন্তু তাও আমাকে কেন জিজ্ঞেস করলো? দেখুন, এর মধ্যে কি আরও সম্পর্কটা আরও বাড়বে, তাই না? যেরকম একটা স্টুডেন্টকে, আপনার ছেলে হোক একটা মেয়ে হোক, তাকে স্কুলে পাঠিয়েছেন, তাকে যাওয়ার পরে সে কতটা শিখলো না শিখলো বাড়ি সে যদি যদি না করেন, তাহলে আপনি কি জানতে পারবেন যে কতটা শিখলো বা কতটা বুঝতে পারলো? পারবেন না কখনো, ঠিক না ভুল? কখনো পারবেন না। তো আপনি যেই বিষয়টা ওনাকে শোনাতে চাইছেন বা শোনালেন, তো সেটা জানার অধিকার আপনার আছে, আপনাকে জানতে হবে। এটা হচ্ছে ফলো আপ। কাউকে কিছু শেখালেন, শেখানোর পরে যদি আপনি পুনরায় কতটা শিখেছেন না শিখেটা যদি জানতে চান, সেটাকেই বলে ফলো আপ। আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, আপনাকে সচেতন রাখতে হবে। দেখা গেল আমাদের যে প্ল্যানিং শো, সেই প্ল্যানিং শোয়ের মধ্যে দুটো বিষয় নিয়ে আলোচনা হয়, একটা হচ্ছে বিমারি আর একটা হচ্ছে বেরোজগারি। হয়তো ওনার বেরোজগারিটা ভালো রাখতে পারে, হয়তো ওনার বিমারিটা ভালো লাগতে পারে। তো বিমারি ভালো লেগেছে নাকি বেরোজগারি ভালো লেগেছে, এরকমভাবে জিজ্ঞেস করব না, আমরা জিজ্ঞেস করবো এইভাবেই যে আমাদের তো দুটো পার্ট নিয়ে আলোচনা হয়েছে, এই দুটো পার্টের মধ্যে আপনার সব থেকে কোন পার্টটা ভালো লেগেছে? তারপরে বলবেই যে আমার বিমারি ভালো লেগেছে। তখন আপনি বিমারি নিয়ে কিছু পজিটিভ উদাহরণ দিন AWPL এ, এবং কিছু নেগেটিভ উদাহরণ দিন বাইরের মার্কেটের। এটাকেই ফলো আপ বলে। এবং AWPL এর কিছু পজিটিভ উদাহরণ দিয়ে ওনাকে কাজের জন্য প্রস্তুতি করুন এবং তার জয়েনিংয়ের জন্য প্রস্তুতি করুন। এবং বাইরের যে ওনার নেগেটিভ চিন্তাভাবনা আছে সেটাকে আপনি সরান কিছু উদাহরণ দিয়ে, 5-6টা উদাহরণ দিয়ে বোঝান। আজকে মেডিকেল বিমার দিক থেকে যদি কিছু প্রশ্ন করে, তো বিমার দিক থেকে আপনি কিছু নেগেটিভ বাইরের বাস্তবটা, নেগেটিভ নয় বাস্তব জিনিসটা ওনাকে বুঝিয়ে দেন যে আমাদের কত ক্ষতি হচ্ছে।
বাস্তব জিনিসটা ওনাকে বুঝিয়ে দিন। কারণ আমরা হচ্ছে নেগেটিভ বলবো এই কারণে, কারণ আমরা জানি যে অ্যালোপ্যাথি ওষুধ আমাদের কতটা ক্ষতিকর, তো তার জন্য আমরা নেগেটিভই বলবো। তো সেই দিক থেকে আমরা দেখে নেব যে বাইরের কিছু উদাহরণ দেবো এবং সে কতটা শিখতে পারলো, কতটা জানতে পারলো, সেই বিষয় নিয়ে কিছুটা কাজ আলোচনা করব বা কতটা জানতে পারলো, ঠিক আছে। এবং তাকে সঙ্গে সঙ্গে যখন আমরা ফলো আপ করি, ফলো আপের সঙ্গে সঙ্গে কিন্তু ফলো আপের ক্লোজিংটাও সেরকম জানতে হবে, সকলকে শিখতে হবে। প্রথমত ফার্স্ট যে কি বন্ধু কখন বাড়ি গেলি, কটার সময় বাড়ি গেলি, তো যেহেতু আমি ব্যস্ত ছিলাম রে, এই জন্য তোকে ফোন করতে পারিনি। তো যাই হোক, কখন বাড়ি গেছিস? এখন খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। তো আচ্ছা, আমাদের যে এখানে কটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আজকে, সিস্টেমটা তোর কেমন লেগেছে বল? খুব ভালো হয়েছে। তো যে পার্টগুলো নিয়ে আলোচনা হয়েছে, যে পার্টগুলোর কোন পার্টটা তোর সব থেকে ভালো লেগেছে? বলবো ওই পার্টটা ভালো লেগেছে। তো ওই পার্টটা নিয়ে আপনি আলোচনা করলেন। তারপরে সব থেকে ওয়ার্ড বলবে যে আমার পয়সা নেই। দেখ, আমাদের এখানে কাজ করতে তো কোনো টাকা পয়সা কিছুই লাগে না। আজকে সে ফ্রি অফ কস্টে 70 কোটি টাকা কামানোর জন্য একটা সুযোগ পেয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে করবে না কেন? না করার উদাহরণটা কি? আগেই বলবে যে আমার টাইম নেই, করা হবে না। না করার কারণটা কি? আপনাকে বাস্তব উদাহরণ দিতে হবে কেন করবে না সে কাজটা। এখানে করতে কোনো টাকা পয়সা লাগছে না, এখানে আইডি করতে কোনো টাকা পয়সা লাগছে না। সে ফ্রি অফ কস্টে নিজের একটা ভবিষ্যৎ পাবে, ফ্রি অফ কস্টে সে একটা সুন্দর জীবন পাবে, তাহলে কেন করবে না? তো সেই দিক থেকে তাকে আগে বোঝাতে হবে আজকে ফ্রিতে কিন্তু আজকের দিনে কিন্তু কিচ্ছু হয় না, তাই না? ফ্রিতে কিন্তু কিচ্ছু হয় না। তো আমাদেরকে সেই জায়গাটা বোঝাতে হবে যে আপনি ফ্রিতে পাচ্ছেন, এত এত কিছু পাচ্ছেন, তাহলে কেন করবেন না, তাই না? তারপরে হচ্ছে অনেকেই বলে যে কাকা বলেছে, জেঠু বলেছে, জ্যাঠা বলেছে এই জায়গাটা ভালো নয়, এই জায়গায় কাজ করে তুই বড় হতে পারবি না। দেখুন, আজকে একটা অঙ্ক টিচারের কাছে যদি আপনি ইংলিশ পড়তে যান, সে কখনো ইংলিশ আপনাকে বোঝাতে পারবে না, সে পড়াতে পারবে না। ঠিক তেমন একটা ইংলিশ টিচারের কাছে যদি আপনি অঙ্ক নিয়ে যান, সে কখনোই অঙ্ক করাতে পারবে না, ঠিক না ভুল? তাহলে আপনি আজকে এই যে প্ল্যানটা শুনলেন, প্ল্যানটা দেখলেন, এই আধ ঘন্টার মধ্যে আপনি যতটা বুঝেছেন ততটা কি ঠিকঠাকভাবে বলতে পারবেন? আপনার বাড়িতে গিয়ে পারবেন না। তারা শুনে কি বলবে? এরকম ধরনের অনেক সংস্থা আছে, অনেক ডাইরেক্ট সেলিং আছে, এই সংস্থাগুলো ভালো নয়, খালি প্রোডাক্ট বিক্রি করে। কিন্তু সত্যি কি আমরা প্রোডাক্ট বিক্রি করি? না। আমাদেরকে সেটা বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তো সেই দিক থেকে আমাদের সবাইকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে যে আমরা কিভাবে ফলো আপটা করব। ফলো আপের ক্লোজিংটাও আমাদের শিখতে হবে। কারণ আমরা কোনো কাকু জেঠুর কাছে আমরা পাড়াতে বেশি নির্ভর করি, যে ওই জেঠু যা বলবে উনি সব জানে, উনি সব জানে, উনি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপারে সব জানে, উনি পড়াশোনার ব্যাপারে সব জানে, টেকনিক্যাল লাইনে সব জানে। না, উনি সব জানতা নয়। উনি যদি বাংলার টিচার হয়ে থাকেন, তাহলে সেই যেই সাবজেক্টটা নিয়ে উনি পড়াশোনা করেছেন বা যেই সাবজেক্টটা স্টুডেন্টদেরকে শেখায়, উনি সেটা নিয়ে অভিজ্ঞত। আজকে যদি ডাইরেক্ট সেলিং সম্পর্কে উনি যদি পড়াশোনা করেছেন বা ডাইরেক্ট সেলিং নিয়ে উনি অনেক কোচ, তাহলে ওনার কাছে আমি ডাইরেক্ট সেলিংয়ের জন্য শুনবো, ইনফরমেশন নেব, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। তারপরে ফলো আপের পরেই চলে যাচ্ছে 100% প্রোডাক্ট ইউজ। প্রোডাক্ট ইউজ আমাদের করতেই হবে, প্রোডাক্ট ইউজ আমাদের করতে হবে। কারণ প্রোডাক্ট ইউজ যদি না করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে AWPL এর প্রোডাক্টের কত দাম বা এখান থেকে রেজাল্ট মানুষকে আদৌ পাবে কি না, তাই না? তাহলে বিলিভ ইউর সেলফ, নিজেকে আগে বিশ্বাস করতে হবে, নিজেকে আগে বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে যে আদৌ আমাদের সংস্থা বা আমাদের AWPL এর প্রোডাক্টের ক্ষমতা বা দম আছে কি না। তো সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে, নিজে প্রোডাক্ট ইউজ করতে হবে। তবে AWPL এর যতগুলো প্রোডাক্ট আছে কিনা, নিজেকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে, তারপরেই আমি কাউকে বলার
সাহস পাবো, এবং যখন কোনো মানুষকে আমি প্রোডাক্ট নিয়ে সাজেস্ট করব তখন আমার মধ্যে 100% কিন্তু কনফিডেন্স থাকবে, 100% কিন্তু বিশ্বাস থাকবে, 100% কিন্তু ভরসা থাকবে, ঠিক না? তো 100% প্রোডাক্ট ইউজ হয়ে গেল। প্রোডাক্ট ইউজের পরেই হচ্ছে বি এ টিম প্লেয়ার। তাকে কিন্তু একটা টিম প্লেয়ার তৈরি করতে হবে। দেখুন, সে প্রোডাক্ট ইউজ করে নিল, প্রোডাক্ট ইউজের পরে সে তো এখানে কাজ করতে চাইবে। এবার যদি একটা বিয়ে টিম প্লেয়ার, ভালো যদি একটা টিম প্লেয়ার যদি না হয়, সেও কিন্তু খেলতে পারবে না সেরকমভাবে। কীভাবে খেলতে পারবে না? কারণ হচ্ছে সে হয়তো তার নিচে হয়তো কিছু ফাইটার্স আছে, সে ফাইটার্সদেরকে গাইড করতে পারবে না, তাদেরকে বোঝাতে পারবে না, তাদেরকে প্ল্যান দেখাতে পারবে না, তাদেরকে ইনভাইটিং করতে পারবে না, এবং সমস্ত কিছু কিন্তু এখানে লুকিয়ে আছে পুরো লিডারশিপ বিয়ে টিম প্লেয়ারের মধ্যে। তাকে একটা সুন্দর টিম প্লেয়ার শেখাতে হবে বা তৈরি করতে হবে। সেই টিম প্লেয়ারের মধ্যে যেন 8 স্টেপ পুরো ক্লিয়ার থাকে, যাতে সে মানুষকে বোঝাতে পারে, দেখাতে পারে এবং শোনাতে পারে বা ট্রেনিংও করাতে পারে। এটা হচ্ছে লিডারশিপ বা বিয়ে টিম প্লেয়ার, ঠিক আছে? যে সমস্ত কিছু পারদর্শী এবং সে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে নিজের থেকে, এটা হচ্ছে বিয়ে টিম প্লেয়ার। তারপর হচ্ছে টিবিএফ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, অবশ্যই মন দিয়ে শুনবেন। টিবিএফ এর মানে কি? টি ফর ট্রেনিং। ট্রেনিং থেকে আমরা কি শিখি? ট্রেনিং থেকে আমরা শিক্ষা নিই, ট্রেনিং থেকে আমরা আরও কীভাবে ডেভেলপ হব সেটা আমরা শিখি, ট্রেনিং থেকে আমরা নলেজ নিই, ট্রেনিং থেকে আমরা এডুকেশন নিই, তাই না? তো ট্রেনিং কিন্তু অবশ্যই নেওয়া উচিত, ট্রেনিং কিন্তু অবশ্যই জানা উচিত। ট্রেনিং যদি না নিয়ে আমরা শিখতে পারবো না, জানতে পারবো না, বুঝতে পারবো না। এমনকি ট্রেনিং যদি না নিই, আমি সুন্দর একটা ফাইটার যেমন বিয়ে টিম প্লেয়ার, আমি ভালো প্লেয়ার হতে পারবো না। তার জন্য ট্রেনিং নেওয়া দরকার আছে। তারপর হচ্ছে বি মানে কি? বি মানে বুক, বই পড়া। আজকে বই কেন পড়বো? বই থেকে আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষা অর্জন করলে, জ্ঞান অর্জন করলে আমরা অনেক মানুষকে জ্ঞান দিতে পারবো। এবং আমাদের এখানে শিক্ষাটা কি, কোথা থেকে জ্ঞানটা নেব? বি মানে হচ্ছে বুক। বুক মানে কি? আমাদের এখানে বুকটা কি? আমাদের কিট প্রোফাইল। আমরা কিট প্রোফাইল যদি পড়তে পারি তাহলে কিন্তু সমস্ত কিছু আমাদের কোম্পানির সম্পর্কে বা কোম্পানির সম্বন্ধে আমার কাছে কিন্তু ঠোঁটস্থ হয়ে যাবে, তাই না? আমার কাছে কিন্তু ঠোঁটস্থ হয়ে যাবে। এরপরে হচ্ছে শুধু বুক মানে আমাদের কিট প্রোফাইলে নয়, বুক মানে যে কোনো ধরনের আমাদের বই, সেখান থেকে পড়লে আমরা নলেজ পাবো, সেই নলেজটা কিন্তু শেখাতে পারবো মানুষকে। তারপর হচ্ছে এফ মানে কি? ফাংশন। ফাংশন মানে কি? আমাদের এখানে যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয়, আমাদের যেরকম দিল্লিতে প্রোগ্রাম হলো, তো এই সম্পর্কে, ফাংশন সম্পর্কে আমরা কি জানি? যে গ্রামে যদি কোনো অনুষ্ঠান হয়, চল রে ওখানে একটা ফাংশন হচ্ছে, না ওটা ফাংশন নয়। আমাদের এখানে AWPL ফাংশন হচ্ছে যে আমাদের যে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয়, বড় বড় লাইফ চেঞ্জিং যে প্রোগ্রামগুলো হয়, বড় বড় অ্যাওয়ারনেস, হেলথ অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয় বড় বড়, সেটাই হচ্ছে আমাদের ফাংশন, অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয়। এখানে আমরা কি গেলে, কি অ্যাটেন্ড করলে কি শিখতে পারবো? এখানে গেলে আমরা শিখতে পারবো যে আদৌ AWPL থেকে কোটিপতি হওয়া যায় কিনা। এখান থেকে আমরা নিজেকে বড় হওয়ার চিন্তা ভাবনা নিতে পারবো এবং বড় করার চিন্তা ভাবনা নিজের মধ্যে প্রবেশ করাতে পারবো। নিজের মাইন্ড সেট হবে যে হ্যাঁ, আমিও ধনী ব্যক্তি হতে পারি, তাই না? কারণ ধনী ব্যক্তি কখনো চোখে না দেখলে কখনো হওয়া যায় না, দেখতে হয় আগে। তো তার আগে আমাদের ফাংশন বা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা উচিত, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো বা জানতে পারবো, তাই না? তো দোস্ত, কেমন লেগেছে সকলে জানাবেন। এটা হচ্ছে 8 স্টেপ ট্রেনিং ক্লোজিং করলাম। তো আরও যদি কারো প্রশ্ন থাকে, কারো কোশ্চেন যদি থেকে থাকে,
আপনারা আমাকে কল করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7585003273। মাই নেম ইজ চিরঞ্জিত ফ্রম কাটওয়া। থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার 8 স্টেপ যে রকেটিং আপনারা মন দিয়ে শুনেছেন, খুব ভালো লাগলো। তো আপনারা শিখুন, জানুন, আর যদি কারো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কল করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।